সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। জাহেদ, স্বাগত। এরপর আছেন ডক্টর ইমরান আনসারি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক। আরেকটা পরিচয় আছে, তিনি নিউ ইয়র্কে বসবাস করেন, নিউ ইয়র্কে অধ্যাপনা করেন। আনসারি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জাহেদ, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে 1 জুলাই আজ ঘটনাবহুল মাসটি হচ্ছে জুলাই এবং আগস্ট বাংলাদেশের ইতিহাসে। তো 1 বছর পরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তি? ধন্যবাদ। আমরা তো এটাকে জুলাই অভ্যুত্থান বলি এবং জুলাইয়ের মধ্যে রাখার জন্যই আমরা খুবই ইমোশনালি এই জুলাই মাসকে 36 দিনে হিসাব করি। অগাস্টের এটাকে জুলাইয়ের মধ্যে আমরা নিয়ে নেই। মানে আমি আসলে আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেই ছবিগুলো ভেসে আসছে। মানে আমাদের ইতিহাসের এত বড় একটা অর্জন আমরা করতে পেরেছি এই জুলাই মাসে, এটা মানে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় কোনো ঘটনা ঘটেনি। স্বাধীন বাংলাদেশে 71 তো আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঘটনা, এর কাছাকাছিও কোনো ঘটনা আসলে ঘটে নাই। এবং আমরা পারলাম, এই যে আপনি কোথায় দাঁড়িয়ে আছে, আমি যদি সব সরিয়ে রেখে বলি, আমরা শেখ হাসিনার মতো এরকম ভয়ঙ্কর একটা নিপীড়ক স্বৈরাচারকে সরাতে পেরেছি। আমি যদি বলি আর কিছুই হয় নাই আমাদের, isn't it enough? আমাদের যাত্রাপথের মেইন অবস্টেকলটা যখন আমরা সরাতে পেরেছি, এরপর পথটা নিয়ে ডিবেট হয়েছে, কোন পথে যাব, ভেহিক্যাল কি হবে, এসব নিয়ে আমরা ডিবেট করেছি, কিন্তু প্রধান কাজটা হয়ে গেছে। সেই কারণে আমি মনে করি প্রত্যেকের এই দিনে অন্তত যদি কিন্তু বাদ দিয়ে সেলিব্রেট করা উচিত। আমরা এখনো ইন এ ভেরি রাইট ট্র্যাক, আমরা আমাদের গণতান্ত্রিক পুনরুদ্ধারের পথে এগোচ্ছি, মোর দেন এনাফ। এখন সমস্যা যেটা দাঁড়ালো, আপনি যেটা বলেছেন, মানুষের দিক থেকে তাদের সন্তুষ্টি কেমন, জেনারেল কোনো উত্তর নাই, কারণ মানুষ ভিন্ন, তাদের প্রত্যেকের সন্তুষ্টি ডিপেন্ড করে তার এক্সপেকটেশনের উপর। ধরুন বাংলাদেশকে কেউ তো মনে করেছে শেখ হাসিনা পতনের পর একটা ইসলামী খেলাফত কায়েম করে ফেলবো, তারা সেরকম আওয়াজ তুলেছেন। একইভাবে বাংলাদেশে কেউ একটাকে বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার করে ক্ষমতা কুক্ষিগত করে ফেলবেন, বিপ্লবী সরকার করবেন, করে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে ফরমান দিয়ে দেশ চালাবেন, কোনো একদিন সংবিধান তৈরি হবে, কোনো একদিন নির্বাচন হবে। সো এই স্বপ্ন অনেকে দেখেছেন। এমনকি ডক্টর ইউনূসের সরকারকে সাংবিধানিক প্রতি বিপ্লব, তারা তো বিপ্লব বলেন। এটা এই কারণেই ইনফ্যাক্ট আমরা শুরু থেকে এই ফাইটটা আমি অন্তত খুব ক্লিয়ারলি সিরিয়াসলি করেছি যে এটা বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। সো তারা যারা এটা চেয়েছেন তাদের উদ্দেশ্য সফল হয়নি। কেউ চেয়েছেন 24 দিয়ে 71কে ঢেকে দেওয়া যায় কিনা, যাদের 71 খুব সুন্দর না, অন্ধকার, তারা মনে করছেন, বলেছেন সরাসরি, আমি তাদের অনেককেই বলতে দেখি যে 24 আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে এগিয়ে যাওয়ার জন্য সব আছে। উত্তর হচ্ছে না, 24 71 আসলে একটা এক্সটেনশন। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলেছিলাম 71 পর, এত বছর পরে এগুলো আমরা অর্জন করতে পারি নাই। সো এটা ওই লড়াই, আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতা হয়েছে কিন্তু আমাদের মুক্তি হয়নি। তো এই লড়াইটা 24 না, 2050 সালে গিয়েও যদি আমরা একই লড়াই করতে হয়, আমি আশা করি এমন লড়াই আর করতে হবে না। এমন লড়াই করা ভালো না, এরকম বীরত্ব আসলে ভালো না। এগুলো মানে এটা খুবই সত্য কথা যে আমাদের অনেক বীরত্ব হয়েছে, কিন্তু একটা আধুনিক রাষ্ট্রে তো এরকম হওয়ার কথা না। ভাই আমেরিকায় থাকেন, ওখানে কি হয় সরিয়ে রাখি, আমাদের সাউথ এশিয়াতে খুবই বেসিক অল্প কিছুদিন হলো ডেমোক্রেসি এসছে। নেপালের রাজতন্ত্র গিয়ে ডেমোক্রেসি কয়দিন হলো এসছে, ভুটানে কয়দিন হলো এসছে, ওদের তো রক্তারক্তি হয় না। আমরা চাই কোনো একদিন না হোক, কিন্তু ওই কারণেই যে বলছি আমাদের এক একজনের এক এক চাওয়া। যেমন কারো চাওয়া ছিল সৎভাবেই বলছি আমি, সংস্কারের নামে কারো অসৎ উদ্দেশ্য আছে, আমি সেটাই যাচ্ছি না। যাদের সৎ উদ্দেশ্য আছে তারা মনে করছেন আমরা এটা সব সংস্কার করে ফেলবো, সব দল মেনে নিবে, বাংলাদেশের গণতন্ত্র ফুল প্রুফ হয়ে যাবে। তাদের পুরো ইচ্ছা পূর্ণ হবে না, তারা অসন্তুষ্ট থাকবেন, এটাই দাঁড়াবে। কিন্তু আমি মনে করি দিনের শেষে আমাদের যে অগ্রযাত্রার পথে আমরা যাচ্ছি, এবং সবাই মত যদি আমাদের সন্তুষ্ট নাও হই, আমরা যেহেতু গণতন্ত্রের কথা বলি, আমাদের তো এটা মেনে নিতে হবে। আমাদের সবার চাওয়া সমান হবে না, সন্তুষ্টিও সমান হবে না, এবং এটা নিয়ে আমরা আগাবো, আমরা এগোতে থাকবো। নির্বাচন হবে, নির্বাচনের পরে এই বিতর্কগুলো চলবে, আলাপ আলোচনা চলবে, এবং আমি মনে করি গণতন্ত্র মাঝে মাঝে ঝগড়াঝাটিও হতে পারে, কিন্তু আমরা মূল যে কাজটা সেটা করে ফেলেছি। সো জুলাই আমি আবারও মনে করি এটাই সেলিব্রেট করা উচিত যে শেখ হাসিনা তো যেতে হতো, আপনার বাকি কোনো কাজই হতো না। আপনি দেশকে নিয়ে অসংখ্য পরিকল্পনা করেন। আমি অনেক সময় দেখেছি, অনেক প্রোগ্রাম হয়, অনেক রাজনৈতিক দল বলছে তারা এটা করবে ওটা করবে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক বলছে এটা করতে হবে ওটা করতে হবে, তারপরে মানুষ প্রশ্ন করতো
একে কি সরাইতে পারবেন? আমি ব্যক্তিগত অনেক মানুষকে বলতে শুনেছি, সো আপনি যাই প্ল্যান করেন এনাকে তো সরানো যাবে না, উনি তো 2041 পর্যন্ত থাকবেন। তো মূল কাজটা তো করে ফেলেছি এবং সারা পৃথিবীর সামনে আমরা একটা অসাধারণ মাইল ফলক স্থাপন করতে পারলাম। গণঅভ্যুত্থান দিয়ে সরকার পতন খুব সহজ জিনিস না, এবং এটা জরুরি ব্যাপার। আরব স্প্রিং এর পর তিউনিসিয়া সহ অনেক দেশেই কিন্তু পুরো সোসাইটির মধ্যে উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। পরে অনেক আলাপ হয়েছে সেটা রেজাল্ট কি। আমাদের এই সরকারের অনেক ব্যর্থতা আছে, কিন্তু এখনো মোটা দাগে আমরা খুব বেশি অ্যানার্কির মধ্যে ঢুকে যাই নাই, আমরা খুব বেশি কেওসের মধ্যে ঢুকে যাই নাই। নির্বাচন যদি ঠিকঠাক মতো হতে পারে, এর মধ্যে অনেক এলিমেন্টস আছে এটাকে সমস্যায় ফেলার, আমার মনে হয় আমরা রাইট ট্র্যাকেই যাব। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইমরান আনসারী। আপনি তো ওই সময়টাতে দেশের বাইরে ছিলেন, মানে নিউ ইয়র্কে ছিলেন, আমেরিকার থেকে বসে আপনি দেখেছেন এই অভ্যুত্থানটা কীরকম, কী অবস্থা, আপনার দৃষ্টিতে কী? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু সাঈদ, মুগ্ধ, অসীম যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং এজন্য স্মরণ করছি যে তাদের এই জীবন দেওয়ার মাধ্যমে অন্তত আমি 12 বছর পরে, আপনি জানেন যে আমি নির্বাসিত জীবনে ছিলাম, সেখান থেকে এসে আপনার সামনে কথা বলতে পেরেছি। তো ভাই যেটি বলছিলেন যে প্যারাডাইম অ্যান্ড প্যারাডাইম শিফট, তো মানুষের দেখবার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন, এক একজনের চাহিদা এক এক ধরনের। যেমন তিনি বলেছেন যে একদল চেয়েছিল যে এখানে একটা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবো আমরা, একদল চেয়েছিল যে না এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করে আমরা রাষ্ট্রকে পরিচালনা করব। আবার আমরা দেখছি যে একটা সংস্কারের মধ্য দিয়ে এই সংবিধানকে রেখেই, যেটা বিএনপি চেয়েছে, রেখে এটাকে সংস্কার করে এগিয়ে যাবার জন্য। তা আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে দায়িত্ব, এই সকল মত পথকে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে নিয়ে আসা। রাষ্ট্রকে তো সবাইকে ধারণ করতে হয়, এবং যারা এই ডিবেটগুলো করছেন বা দেখবার চেষ্টা করছেন ভিন্নভাবে, তারা সবাই বিপ্লবের পক্ষের শক্তি বা অভ্যুত্থানের পক্ষের শক্তি। আমি এই একটি প্রতিযোগিতাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই ডিবেটকে আমি অ্যালাউ করতে চাই, এবং এই ডিবেটকে আমি এনজয় করছি। আমি নিজে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে জুলাই মুভমেন্টে, যেমন আমার দেখবার যে দৃষ্টিভঙ্গি, যে আমি যখন টাইম স্কোয়ারে যখন ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল, সারা দুনিয়ার সাথে বাংলাদেশের কোনো যোগাযোগ ছিল না, আমরা মাত্র 4 জন লোক টাইম স্কোয়ারে সেই আপনার প্রসেশনে ডাক দিয়েছিলাম। এটাকে প্রতিহত করবার জন্য আওয়ামী সমর্থকরা সেখানে গিয়েছিলেন। আমরা মনে করেছিলাম যে সেখানে তারা প্রতিহত করতে পারবেন, কিন্তু আমরা দেখলাম মিনিট 25-এর মধ্যে প্রায় 5000 লোক সেখানে জড়ো হয়ে গেলেন, এবং সন্ধ্যা নাগাদ 8টা পর্যন্ত যখন আমরা করলাম, তখন পুলিশ বলল যে আমরা আর কন্ট্রোলে রাখতে পারছি না, প্রায় 10,000 লোক সেখানে চলে আসছিল। তা আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এখন আমাদের আজকের এই জুলাইয়ের যে প্রথম দিন, আমাদেরকে এটাকে সেলিব্রেট করতে হবে। এটা আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের পরে এটা একটা বিশাল অর্জন, এবং সারা পৃথিবীতে আমি প্রায় 16টি শহরে বক্তব্য দিয়েছি, এবং তারা বুঝবার চেষ্টা করেছেন, জানবার চেষ্টা করেছেন। পাকিস্তানেও কিন্তু এই ধরনের একটা মুভমেন্ট চলছিল, কিন্তু বাংলাদেশে কিভাবে সফল হলো। আমি তখন বলছিলাম যে আমাদের পলিটিক্যাল লিটারেচারে 2টি ভাষা আছে, একটি হচ্ছে কালচার অফ ফিয়ার, আর একটা হচ্ছে পলিটিক্যাল কালচার। আমরা বিগত 16 বছরে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল বাংলাদেশে। আবু সাঈদ তার জীবন দিয়ে বুক পেতে সেই ভয়ের সংস্কৃতিকে যখন ভেঙে দিয়েছিল, তখনই কিন্তু সারা বাংলাদেশের মানুষ, প্রবাসী বাংলাদেশিরা সহ সবাই কিন্তু একযোগে মাঠে নেমেছিল, এবং সেই মাঠে নামার কারণেই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি, সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে, সেখানে দ্রুত নির্বাচন হবে, সেই ব্যবস্থার মধ্যে রুল অফ ল, বিশেষ করে আইনের শাসন কায়েম হবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকবে, কালো আইন তৈরি করে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হবে না, কোনো লোক গুমের শিকার হবে না। সেই স্বপ্ন আমরা দেখবার যে সুযোগ পেয়েছি, আমি মনে করছি যে বাংলাদেশ একটি রাইট ট্র্যাকেই বাংলাদেশ গেছে। এবং অনেকেই বলেন যে এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী পিরিয়ডের মধ্যে আছি। এই সময়কালে এই সরকারকে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয়েছে, সেটা হচ্ছে বেশ কিছু কাউন্টার রেভলিউশন। আমরা যে বিক্ষোভগুলো দেখলাম, মানে এই 5 তারিখের পরে প্রায় 3-4 মাস ধরে বারবার যে আমরা বিভিন্ন ধরনের প্রসেশনগুলো দেখলাম, এই প্রসেশনগুলোকে কিন্তু খুব ভালোভাবে তারা হ্যান্ডেল করতে পেরেছে। এবং তার পাশাপাশি ব্যাংকগুলো লুটপাট হয়েছিল এই সরকারের আমলে,
এই ব্যাংকগুলোকে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে একটা শৃঙ্খলায় আনবার কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ব্যাংকগুলোকে একটা জবাবদিহিতার আওতায়, একটা ট্রান্সপারেন্সির জায়গায়, একটা জবাবদিহিতার জায়গায় কিন্তু আনবার তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং নির্বাচনের পরিবেশের দিকে তারেক রহমানের সাথে যে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্য দিয়ে একটা নির্বাচনের আমেজ কিন্তু একটা তৈরি হয়েছে। তা আমি মনে করি যে সঠিক সময়ে ফেব্রুয়ারির মধ্যেই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার যে হস্তান্তর প্রক্রিয়া সেটি ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। জাহেদ, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা ছিল? আমি প্রায় একটা কথা বলতাম, আমি চেয়েছি সরকার কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে। আমি একটা বেঞ্চমার্কের কথা বলি। ধরুন এবারকার হজ, আমরা প্রায় প্রতি বছর অন্তত শেখ হাসিনার সময়ে দেখেছি হজ মানেই কিছু মানুষের ভোগান্তি, কিছু মানুষ হজে যেতে পারছে না, একটা পবিত্র সফরের জন্য প্রস্তুত মানুষ কান্নাকাটি করছে। এবার কিন্তু আমরা মোটা দাগে হজের ম্যানেজমেন্ট বেশ ভালো দেখেছি। এরকম ভবিষ্যতে কোনো আবার যদি ধরুন আমরা তাত্ত্বিকভাবে বলছি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে, আমরা তখন বলতাম এই যে দেখো তত্ত্বাবধায়ক কি পেরেছে, তোমরা পারো নাই কেন। এরকম বহু জায়গায়, যেমন ধরুন দুর্নীতি নিয়ে বেঞ্চমার্ক। সরকার যত কথাই বলুক দুর্নীতি একই বা কখনো কখনো বেড়েছে বলে বলছেন আমাদের পরিচিত মানুষজন, ব্যবসায়ীরা সমস্যায় পড়েছে। দুর্নীতি তো এলিমিনেট করা যাবে না, কিন্তু দুর্নীতির মধ্যে যদি একটা লক্ষ্যযোগ্য পদক্ষেপ দেখতে পারতাম, কারণ দুর্নীতি ছিল শেখ হাসিনার সময় সবচেয়ে আলোচিত বিষয়। এবং সরকার যে আদৌ এটা সিনসিয়ার না তার একটা প্রমাণ দেই। এলজিআরডি উপদেষ্টার এপিএস এর চাকরি গেল দুর্নীতির অভিযোগে, এমনকি দুদক তাকে ডেকেছেন। এটা সাবস্ট্যান্টিভ এক ধরনের বিশ্বাসযোগ্যতা আছে বলেই তার কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এখন ধরুন আমরা দেখলে পছন্দ করতাম যে এই উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত মানে কিন্তু এই না যে উনি অপরাধী বা দায়ী, যে একটা সিটিং উপদেষ্টা যার এপিএস, এপিএস তো আসলে আমরা এভাবে বলি চাঁদের আলো সূর্য থেকেই আসে। তো এপিএস যে তার পাওয়ার দেখায়, তার করাপশন করে, ও কাকে দিয়ে করে এটা আমি বলছি না, আবারও উপদেষ্টাটা করেছেন, কিন্তু যদি সরকার বেঞ্চমার্ক স্থাপন করতে পারতো, ঠিক আছে এই মন্ত্রীকেও তোমরা তদন্ত করো, আমরা ভবিষ্যতে কিন্তু বলতে পারতাম যে আগের সরকারের সময় তো সিটিং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়েছে। এরকম অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করতে পারতাম। এখন সেগুলো দূরেই রাখি, সরকার খুব রুটিন কাজেও আটারলি ফেল করেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। দেখুন বাংলাদেশে এখন অনেকে বলেন, এটা দুঃখজনক কিন্তু এটা ভুলও না, ওই যে শেখ হাসিনার সময় আমি এটাকে বলতাম মগের মুল্লুক, যেখানে কোনো আইন কানুন কাজ করে না, এটা যার গায়ের জোর আছে সেই সব করে। আর এখন এটাকে মবের মুল্লুক বলার একটা টেন্ডেন্সি আছে। এই 2 দিন 4 দিন 7 দিন আগেই একজন এসিএসসি সম্পর্কে আমি বলি যে 100-200 খুনেরও যে অপরাধ, এই নুরুল হুদার অপরাধ তার চেয়ে বেশি আমি মনে করি। কিন্তু তারপরও পুলিশের সামনে একটা মানুষকে জুতার মালা পরানো এবং জুতা দিয়ে পেটানো, ওখানে পুলিশ প্রেজেন্ট আছে, এটা রাষ্ট্র অ্যালাউ করছে? স্টেট কোথায় তাহলে? যখন বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকম অন্যায়ের আইন ভঙ্গ করছে, কোথাও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি তো দেখতে চাইতাম এই ব্যাপারে তারা শক্ত আছেন। নারীদের ব্যাপারে যখন কোনো কিছু হয়েছে, শক্ত দূরে থাকুক, একটা নির্বাচিত সরকার যেটা অ্যালাউ করবে না, সাধারণ নির্বাচিত সরকার সেটাও অ্যালাউ করেছেন। ওনাদের সামনে একটা নারীকে ওড়না পরা নিয়ে যা হয়েছে, এরপর থানায় গেছে, থানায় গিয়ে লাইভ করে করে পুলিশকে শাসাচ্ছে, পরে ফুলের মালায় গলায় দিয়ে সে বেরিয়ে এসছে, ওই নারীকে মামলা উইথড্র করতে হয়েছে। এই সরকারের সময় তো এর জন্য আপনি কাকে দায়ী করবেন? সিস্টেম? সরকারকে দায়ী করব, আমি একদম স্পষ্টভাবে সরকারকে দায়ী করব। কারণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমি এটা মানতে প্রস্তুত যে পুলিশের আসলে পূর্ণ মনোবল ফিরে আসতে সময় লাগবে, কিন্তু আমাদের তো এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সুতরাং তাদেরকে তো ওই জায়গায় করতে হবে। এবং খেয়াল করেন এই সরকারের অবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নিয়েই আমরা মনে করি যে এটা এতটাই জটিল, এত বড় মন্ত্রণালয়, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে আরও 2-4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে, পরে একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। মজার ব্যাপার, ওনার অধীনে কৃষির মতো একটা বিরাট মন্ত্রণালয় আছে, খেয়াল করেন। তার মানে একটা সরকার প্রধানের আদৌ কোনো দূরদৃষ্টি আছে যে তিনি আরেকজন দিলে ভালো হতো খারাপ হতো, ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু আপনি যখন দেবেন তখন তো বুঝতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ছিল প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের আন্ডারে, উনি যথেষ্ট বয়স হয়েছে এরকম একজন মানুষ, ওনার হাতে পরিকল্পনা মন্ত্রণালয় আছে, এই সেদিন এসে একজন শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হলো কেন? একজন মন্ত্রীর কাছে, উপদেষ্টার কাছে একেবারে রেল, সড়ক যোগাযোগ, জ্বালানি, বিদ্যুৎ সব। এজন্য আমি বলছি যে আসলে ভিশন আমরা একটু দেখতে পারতাম, আর একটু বেটার অ্যাডমিনিস্ট্রেটর, যেটা সবচেয়ে জরুরি কথা। 7-5 মিলে রাস্তা ব্লক করে বসে আছে, প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে। তো রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্রের কোয়ার্সিভ পাওয়ার কেন থাকে? রাষ্ট্র
বল প্রয়োগ করবে, কিন্তু জরুরি কথা হচ্ছে সে লেজিটিমেটলি এবং লিগালি বল প্রয়োগ করছে কিনা। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? উনি ইললেজিটিমেট এবং ইললিগালি বল প্রয়োগ করতেন, ডিসপ্রপোর্শনেটলি বল প্রয়োগ করতেন, যেখানে যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি। ওকে একটু লাঠির বাড়ি শৃঙ্খলার জন্য দরকার, আপনি গুলি করে দিতেন। অথচ দেখা গেল না, দিনের পর দিন এই শহরে দুর্ভোগ করছে, অত্যন্ত অন্যায় দাবি নিয়ে প্রয়োজনে কিন্তু বল প্রয়োগ করতে হচ্ছে। সো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তারা ফেল করেছেন। সরকারকে বুঝতে হবে, আমরা এটাকে শাসন বিভাগ বলি, ওনারা শাসন বিভাগ, ওনাদের প্রয়োজনে এই কাজগুলো করতে হবে। সো এরকম অনেক জায়গায় আছে যেখানে তারা আসলে ভালোই ব্যর্থ হয়েছে। অনেক ধন্যবাদ। একটা ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন জাহেদ যেটা বললেন, যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি, সেটা হচ্ছে যে মব ভায়োলেন্স। আচ্ছা, একটা জিনিস একটু যোগ করে রাখি, মবের ক্ষেত্রে বিশেষ করে ধর্মকে সামনে রেখে, আমি এদেরকে ধার্মিক মানুষ মনে করি না, নিয়ে যে মবগুলো তৈরি হয়েছে, মাজার ভাঙছে, 100 মাজার ভাঙা হয়েছে, গান করতে দেব না, নাটক করতে দেব না, এবং এটা করতে করতে গ্লোবালি কিন্তু আমাদের রেপুটেশনের প্রবলেম হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের যে একটা রিপোর্ট হয়েছিল যে বাংলাদেশে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামিক এক্সট্রিমিস্টরা একটা ওপেনিং দেখছে, আমাদের দখলে চলে গেছে তা বলেনি, তো এগুলো বিরাট সরকারের ব্যর্থতা বলে মনে করি আমি। জি, যেখানে তিনি শেষ করেছেন যে মব ভায়োলেন্সের কথাটা এসেছে, একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে আমরা মব ভায়োলেন্সকে অ্যালাউ করতে পারি না। কারণ আমি আগেই বলেছি, একটি রাষ্ট্রে যেমনিভাবে আপনার মাজারপন্থীরাও আছে, তেমনিভাবে দেওবন্দির লোকেরাও আছে। তো এখন দেওবন্দের লোকেরা যদি মনে করেন যে আমরা এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছি, আমরা তাদেরকে শেষ করে দেব, তাদেরকে আমি নিঃশেষ করে দেব, এটা তো আবার ফেসিজমের মতনই হয়ে গেল। এখন তাদের মতামত থাকতে পারে, মাজারে অশ্লীল কাজ হয় বা অনৈতিক কোনো কাজ থাকলে তার বিরুদ্ধে সে মতামত তৈরি করতে পারে, তার জনমত ক্রিয়েট করতে পারে। প্রয়োজনে যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে থাকে সেখানে আইনের আশ্রয় পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু আইন হাতে নেবার অধিকার তো কারো নেই। তো সেই জায়গায় কিন্তু আমাদেরকে আজকে চিন্তা করতে হবে। আমি যে বিষয়টা যেটা আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কি প্রত্যাশা ছিল, আমার প্রত্যাশা ছিল এই বিপ্লবের পরে যে শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কারের উদ্যোগে এই সরকার নেবেন। কারণ এই 55 বছরে আমি দেখি নাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি দেখি নাই যে কোনো সরকার শিক্ষার সংস্কারে মেসিভ কোনো আপনার কাজ করেছে। আপনাকে একটু শিক্ষা কমিশনই তো হয়নি না, হয় বাংলাদেশে সব ধরনের কমিশন হয়েছে, শিক্ষার কোনো কমিশন হয় নাই। আজকে দেখেন, আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশের ইউনিভার্সিটির বড় বড় অধ্যাপকদের প্লেজারিয়াজমের একটা অভিযোগ আসছে যে তারা হুবহুব লিখে পিএইচডি থিসিস জমা দিয়েছেন। দুর্ভাগ্য হলো সত্য, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন কিভাবে প্লেজারিজম হয় এবং কিভাবে এই প্লেজারিজম থেকে একজন স্টুডেন্ট উত্তরণ ঘটাতে পারে তা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়নি। কিন্তু মাস্টার্সে যখন আমি নিউ জার্সি সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন প্রথম ক্লাসটাই ছিল কিভাবে একটা পেপার লিখতে হবে, কিভাবে আমি কপি পেস্ট থেকে আমার নিজেকে আমি উত্তরণ ঘটাতে পারবো, কিভাবে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং আমি করব। আমার মেয়ে ক্লাস 4-এ থাকতে সে ক্রিটিক্যাল থিঙ্কিং এর সাথে পরিচিত। আজকে মাস্টার্সের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, সে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে পরিচিত নয়। আজকে স্বাধীনতার 55 বছরে বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বলেন, বুয়েটের প্রচুর ছেলে মেয়ে আমেরিকার বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির অধ্যাপক, কিন্তু বুয়েটও কিন্তু আজকে একটা রিসার্চ ইউনিভার্সিটি হতে পারে না। আমেরিকাতে 2 ধরনের ইউনিভার্সিটি, একটা হলো রিসার্চ ইউনিভার্সিটি আর একটা হচ্ছে টিচিং ইউনিভার্সিটি। আমাদের সব ইউনিভার্সিটিগুলো কিন্তু এখনও টিচিং ইউনিভার্সিটি হিসেবে আবির্ভূত হচ্ছে। অথচ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা মনে করি যে বোমের মাধ্যমে সারা পৃথিবীতে আমেরিকা তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, অথচ রিসার্চের মাধ্যমে ইনোভেশন, এই যে আইফোনের যে ইনোভেশন, এটা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে হয়েছে। সোশ্যাল মিডিয়া যদি বলেন, ফেসবুকের যে কর্মকাণ্ড, সে হার্ভার্ডের একটি ডর্ম থেকে সেটার কাজ শুরু হয়েছে। এইভাবে আপনার টিকা বলেন, আমাদের কোভিড-19-এর যে টিকা ভ্যাকসিনের কথা বলেন, ইউনিভার্সিটি ল্যাব থেকে হচ্ছে। তো সেই বাস্তবতায় 55 বছরে আমাদের একটা রিসার্চ ইউনিভার্সিটি আমরা তৈরি করতে পারি। আমার দ্বিতীয় একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা এই বিগত 17 বছরের দুর্নীতি হয়েছে, গুম খুন হয়েছে, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল আমাদের সভারেন্টি, আমাদের জাতীয় নিরাপত্তা। আমরা নিজেরা আমাদের নিজের দেশের সিদ্ধান্ত নিতে পারতাম না। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব, সেটিও পাশের দেশ আমাদেরকে হতে দেয়নি। আমাদের সামরিক বাহিনীর প্রশিক্ষণ পার্শ্ববর্তী দেশ ভারতে হতো। আমাদের নিজস্ব কোনো ডিফেন্স পলিসি নেই। কিন্তু আপনি দেখেন যে এই সরকারের একটা দায়িত্ব ছিল এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটি জাতীয় নিরাপত্তা কাউন্সিল করবার একটা উদ্যোগ নেবার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সরকারের মানুষের একটা অ্যাসপিরেশন ছিল যে দুর্নীতির বিরুদ্ধে
এই সরকার একটা জিরো টলারেন্স, একটা অনন্য উদাহরণ তৈরি করবে। পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর নানা কারণে এই কাজগুলোতে তারা জড়িয়ে যাচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কারণে, রাজনৈতিক সংস্কৃতির কারণে। দুর্নীতি দমনে কি দেখা গেল, যে এই সরকারের আশেপাশে যারা আছে তাদের বিরুদ্ধেই আমরা বড় বড় দুর্নীতির অভিযোগগুলো শুনতে পাচ্ছি। 200 কোটি টাকা, 400 কোটি টাকার যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এগুলো তো আমার জনগণের যে অ্যাসপাইরেশন, জনগণের যে আকাঙ্ক্ষা, এই বিপ্লব পরবর্তী, এই বিপ্লবের পরে যে মানুষের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় কিন্তু চির ধরতে শুরু করেছে। আমি মনে করি সরকার প্রায়োরিটি নির্ধারণে ভুল করেছেন। তারা একসাথে অনেক কাজ করবার চেষ্টা করেছেন, যার কারণে আজকে এক ধরনের কিন্তু স্থিতিশীলতা তৈরি হচ্ছে, এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কানাঘুষা চলছে, নির্বাচন কি সঠিক সময়ে হবে কিনা। আমি মনে করি এখনো সময় আছে, যদি ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরে সরকার প্রায়োরিটি নির্ধারণ করুক, 1 2 3 4, এই প্রায়োরিটি নির্ধারণ করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা লিয়াজো কমিটি তারা করে কাজটা করা উচিত। কারণ আপনি একটা ডিসিশন নিলেন মন্ত্রণালয় থেকে বা ক্যাবিনেট থেকে, একটা ডিসিশন, এটার এক্সিকিউশনের দায়িত্ব তো, এক্সিকিউশন করতে তো জনগণ লাগবে, জনগণের সাপোর্ট লাগবে, সেটা রাজনৈতিক দলেরই আছে। সুতরাং বিপ্লবের পক্ষের যে রাজনৈতিক শক্তি আছে তার সাথে সরকারের উচিত সমন্বয় করে কাজ করা, যাতে করে একটা শান্তিপূর্ণ উপায়ে আমরা একটা নির্বাচন করে ক্ষমতার পালাবদল ঘটাতে পারি। অনেক ধন্যবাদ। আমরা বিরতিতে যাব, তো এর আগে 2 মিনিট সময় আছে আমার হাতে। এই 2 মিনিটে আপনার কাছে আমি জিজ্ঞেস করি যে আসলে একটা ঐক্য তৈরি হয়েছিল, এই ধরনের ঐক্য তো 71-এর পরে আর হয়নি, সেই ঐক্যটা ভেঙে গেল কেন? ঐক্য ভাঙার হয়তো কথাই ছিল, ঐক্য থাকবে না, কারণ যার যার বাড়িতে চলে যাবে, যার যার বাড়িতে তার তার মতো যাবে, কিন্তু একটু অন্য অশনি সংকেত খানিকটা আছে। এখন আমি খুব হতাশ নই, মানে ঐক্য থাকবে না, কারণ ওই যে বললাম আমরা দেশটাকে সবাই একই রকম ভাবে দেখতে চাই না, আমাদের প্রত্যেকের পলিটিক্যাল এজেন্ডাও একই না। ধরুন একটা নির্বাচনেরই কথা, একটা দল আছে যেটা 5 তারিখের পর যদি কোনো কারণে 6 তারিখ ইলেকশন হতো, সে তার ক্যান্ডিডেট দিয়ে ইলেকশন করে ফেলতে পারতো। আবার আরেকটা দল আছে, সে মনে করে যে আমি 1-2 বছর সময় পেলে ভালো হয়। ইভেন কোনো দল আছে, ধরুন যে দলটা নতুন হচ্ছে, সেভাবে যদি 5 বছর পর ইলেকশন হয় তার আরও ভালো হবে। সো আমাদের এরকম ডাইভার্সিটি অফ আওয়ার ইন্টারেস্ট আছে, সেই কারণে আমরা আমাদের মতো করে পাল্টাবো। এক দল মনে করে আমি নির্বাচনে জেতার জন্য ফার্স্ট পাস দ্য পোস্ট হলেই ভালো হয়, আরেক দল চিন্তা করছে আচ্ছা আমি তো 10% ভোট পেতে পারি, সিট পাবো তো 10-15টা, কিন্তু 10% ভোটে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় তাহলে আমি 30টা পেয়ে যাবো। এইরকমভাবে যেহেতু আমাদের ডাইভার্সিটি অফ ইন্টারেস্ট আছে, প্রত্যেকে তার তার মতো করে, তারা তার তার মতো করে মাঠে নামছেন এবং সবসময় ওটা চাইছেন তারা পরস্পরের এই যে মিথস্ক্রিয়া, এর মধ্যে দিয়ে তারা তার ল্যাভারেজ পেতে চাইছে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা দীর্ঘদিন তো একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম, ফলে আমরা চাই বা না চাই আমাদের মধ্যে একটা স্বৈরাচারী মানসিকতা আসলে ঢুকে গেছে। তো একটা গণতান্ত্রিক পরিবেশে কিভাবে পরস্পরের সাথে ইন্টারাক্ট করতে হবে, ডিবেট করতে হবে, এটাই ভুলে গেছি। মানে আমরা তো কি করতো, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলি, আমি নিজে এটা দেখি, যেহেতু শেখ হাসিনার লোকজন গালিগালাজ করছে, এটার পাল্টা হচ্ছে গালিগালাজ করা। এখন শেখ হাসিনা তো নাই, এখন ধরুন আমার কোনো কথা শেখ হাসিনার বিরোধী শক্তির মধ্যেই কারো কারো পছন্দ হচ্ছে না, তো ওনার হাতে তো বন্দুকটা এখনও আছে, উনি ওই বন্দুকটা তো জমা দেন নাই, উনি এটাতে আমাকে এবার গুলি করছেন। একই রকমভাবে আমাকে খাটো করা, ট্যাগ দেয়া, গুলি করা এবং গালি দেয়া আর কি ক্রমাগত। যেমন ধরুন শেখ হাসিনার সময় ট্যাগিং ছিল পাকিস্তানের দালাল, এটা সে আপনি দেখবেন এখন ভারতের দালাল। আপনি নির্বাচন চাইছেন, যুক্তি দিয়ে বলছেন এই কারণে নির্বাচন হওয়া উচিত ফার্স্ট। গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে উনি পাল্টা যুক্তি দেবেন যে এই কারণে নির্বাচন দেরি হওয়া উচিত। কেউ 5 বছর, ওই যে ভাইয়া যেটা বলছেন, একটা ডেমোক্রেটিক সিস্টেমে প্রত্যেকের মতো করে কথা বলবে, এটা ইম্পর্টেন্ট। তো আপনি যুক্তি দেন যে এটা কেন আগে হলে খারাপ দেরি, কিন্তু আপনি কি করছেন, ভারত তো ইলেকশনের কথা বলছিল, তুমি আসলে ভারতের দালাল, তুমি ভারতের এজেন্ডা এখানে ফাইনালাইজ করছো, এজেন্ডা এখানে তুমি কার্যকর করার চেষ্টা করছো। সো ওই চর্চাটা আছে বলে আমাদের এই বিভেদটা একটু বেশি হয়েছে, কিন্তু আমি খুব হতাশ নই, আমি আশা করি আস্তে আস্তে আমরা, এবং এটা সময় লাগবে, কিছু করার নেই। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, অনেকগুলো কমিশন, এর মধ্যে একটা হয়েছে এবং এটা এখন চলছে, চলমান, আর বাকিগুলো রিপোর্ট জমা হয়ে গেছে এবং অনেকগুলো কোল্ড স্টোরেজে চলে গেছে। এই প্রশ্ন উঠেছে এখন যে এই কমিশনের প্রয়োজনটা কি? একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে এবং এটা আমরা দেখছি যেটা জাতির সামনে প্রতিদিনই উপস্থাপন করা হচ্ছে। আপনার ধারণা কি, আপনি কিভাবে দেখেন এটাকে? দেখুন, এটা তো একটা একটা রুটিন কাজের বাইরের একটা কাজ। যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এই সরকারের কাছে, কারণ যে বিদ্যমান যে সংবিধান,
এই সংবিধানের আওতায় তো আপনি আরেকটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব না। আমরা দেখেছি এই সংবিধানের আওতায় কি কি হয়, একজন ব্যক্তি কিভাবে স্বেচ্ছাচার হয়ে উঠতে পারে, এই সংবিধান সার্বিকভাবে সেটাকে ফেসিলিটেট করেছে। সেই কারণে সাংবিধানিক সংস্কারটা খুব জরুরি ছিল। বিশেষ করে নির্বাচন কিভাবে হবে, বিশেষ করে শুধুমাত্র নির্বাচনের দিনেই গণতন্ত্র নয়, গণতান্ত্রিক চর্চাটা দলের অভ্যন্তরে যাতে গণতান্ত্রিক চর্চা হয়, সেই বিধানগুলো নিয়ে কিন্তু আপনারাও কাজ করেছেন, লিখেছেন, আমরাও আমাদের রিপোর্টিংয়ের সময় করেছি। আজকে একটা সুযোগ হয়েছে, সুযোগ এসেছে, আমরা কেন পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার কথা চিন্তা করব না। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের একটা মানুষের একটা প্রধান কনসার্ন হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই বিষয়টাকে তারা অ্যাকোমোডেট করা এবং সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, নির্বাচনের পরে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে একজন পার্লামেন্টেরিয়ান সে ব্যক্তি হিসেবে উপস্থাপিত হতে পারে না। দলের প্রধান যেভাবে হাত উঠায় তিনিও সেভাবে হাত উঠান। তখন একজন হার্ভার্ড ডিগ্রিধারী আপনার সংসদ সদস্য আর একজন ইন্টারমিডিয়েট পাস সংসদ সদস্যের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তার মধ্যে কোনো সংসদ সদস্যের মধ্যে ইনোভেশন থাকে না যে আমি সংসদের কার্যপ্রণালী বিধিতে কীভাবে আমি সংযুক্ত হব। সেই বাস্তবতায় কিছু সংস্কার তো করতেই হবে এবং সেটাকে অ্যাকোমোডেট করার জন্য এই ঐক্যমত্য কমিশন ছাড়া আমরা কীভাবে কাজটা করতাম, এই রাজনৈতিক দলগুলোর সাথে কীভাবে বসতো, সেটার একটা গুরুত্ব কিন্তু রয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে এই ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে, এটা আমার কাছে আমি 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 এটাকে সমর্থন করছি না। কেন করছি না? দেখুন, ২-৩ জন ব্যক্তি একটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধি হিসেবে আসেন, তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়। সামগ্রিক বিবেচনায় ঐক্যমত্য কমিশন তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন। এখন ধরুন বিএনপি একটি বড় দল, তাকে এই সংস্কারগুলো যত করবার চেষ্টা করবেন তাকে কিন্তু তত বেশি আপনার ছাড় দিতে হচ্ছে। অন্য ছোট দলগুলোকে কিন্তু ছাড় দিতে হচ্ছে না, কারণ সে পাওয়ারে যাওয়ার সম্ভাবনা তার কম, তার সমর্থন কম, তার ভোটের যে সমর্থন সেটা কম। সেই বাস্তবতায় বিএনপি ধরেন যে চিন্তা করলো যে কমিশনের সাথে কথা বললো, ওদিকে ধরেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন, তিনি চিন্তা করলেন যে না, কালকে যেই সিদ্ধান্তটা, যে বক্তব্যটা আমার দলের প্রতিনিধি উপস্থাপন করলেন, আমি মনে করি যে না, দেশের প্রসপেক্টিভের জন্য, দেশের রাষ্ট্র গঠনের জন্য এই সিদ্ধান্তটা পরিবর্তন করা দরকার। তিনি পরের দিনে আবার তার প্রতিনিধি দলকে গাইডলাইন দিলেন। আমি দেখেছি কিন্তু পরিবর্তন কিন্তু হয়েছে। আগের মিটিংয়ে তারা একটা কথা বলে এসেছেন, পরের মিটিংয়ে এসে দেখলাম যে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে, তারা ঐক্যমত্য কমিশনের কাছাকাছি যাবার চেষ্টা করেছেন। তো আমি মনে করি যে এই কমিশন হওয়ার অবশ্যই দরকার ছিল এবং এইটার আগামী দিনে যদি এটাকে খুব দ্রুত শেষ করতে হয় কাজটাকে, এটার লাইভ টেলিকাস্টটা বন্ধ করা উচিত। এবং এইটা নিয়ে এত ওপেন কথাবার্তা বলা হলে ধরেন যে অনাস্থা তৈরি হয়। আজকে সকালে একটা কথা, পরের দিনে এটার পার্সপেক্টিভ দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। আজকে দেখেন যে ভাই কিন্তু কথাটা উঠিয়েছেন যে আজকে প্রপোর্শনাল সিস্টেম নির্বাচনের কথা উঠেছে। বড় ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিন্তু একটা মঞ্চে উঠে কিন্তু এই দাবি জানিয়েছেন। আমি মনে করি ধরেন যে এই বর্তমান বিদ্যমান রাজনৈতিক কালচারে এই সংখ্যানুপাতিক যে ব্যবস্থা, এটা আমি সমর্থন করি না। কেন করি না? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আপনার আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাই নেই, দলের নেতাই তো আপনার ভোটে নির্বাচিত হতে পারে না। তাহলে কি হবে? তাহলে এক ব্যক্তি সব কিছু ঠিক করে দিবেন যে কে আপনার এমপি হবেন, 1, 2, 3 এই সারের হবেন। তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমরা মিক্স মেথড প্রপোর্শনের একটা সিস্টেমে যেতে পারি। কেমন সেটা জার্মানিতে আছে। আমি পুরোপুরি জার্মানির আদলটাকে আমি গ্রহণ করতে চাই না। যেমন আপনি যদি আপার হাউস এবং লোয়ার হাউস করেন, আপনি নিম্নকক্ষে কোনোভাবেই আপনি প্রপোর্শনাল সিস্টেম করা ঠিক হবে না। এটা আপনার এলাকার থেকে যে রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তির যে রাজনৈতিক নেতা হিসাবে গড়ে ওঠা, এটাকে প্রতিবন্ধকতা তৈরি করবে। এখানে ছোট ছোট দলগুলো এখানে সুযোগ পাবেন, কিন্তু আমাদের চারপাশে কিন্তু ভারত আছে কিন্তু সেখানে কিন্তু সে ইচ্ছা করলেই একটা গ্রুপকে দাঁড় করিয়ে তার রিপ্রেজেন্টেশন সেখানে নিশ্চিত করতে পারবে। সেই জায়গায় আমি মনে করি যে উচ্চ কক্ষের জন্য আপনি প্রপোর্শনাল সিস্টেমে আপনি সিস্টেম চালু করতে পারেন এবং মহিলা আপনার যে সংরক্ষিত আসন আছে সেখানে আপনি প্রপোর্শনাল সিস্টেমটাকে আপনি চালু করতে পারেন। তাহলে কি আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে।
সেই জায়গায় যদি এখনই আপনি রাজনৈতিক সংস্কৃতির চেঞ্জ না করে, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা না করে যদি আপনি এগুলো করতে যান, সব কিছু কিন্তু সিস্টেম ভেঙে যাবে। এবং আমি মনে করি যে এটা যদি করতে হয় তার জন্য আমাদেরকে সময় নিতে হবে। এজন্য আমাদেরকে শুরু করতে হবে উচ্চ কক্ষ দিয়ে এবং মহিলা সংসদ সদস্যদেরকে দিয়ে কিন্তু শুরু করতে হবে। অনেক ধন্যবাদ। জাহিদের কি কোনো ভিন্ন চিন্তা? না, একেবারেই ভিন্ন না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলাপ করেছি। আমি তাদের চাওয়ার কারণটা বলতে গেছি। হঠাৎ করে অলমোস্ট একটা রিজলভড ইস্যু। খেয়াল করবেন, সংবিধান সংশোধন কমিশন যখন প্রপোজাল দেয় সেখানেও কিন্তু লোয়ার হাউসের জন্য এই প্রপোজাল ছিল না। ঐক্যমত্য কমিশনেও আলোচনা হচ্ছে আপার হাউসের জন্য, সেটা নিয়েই ডিবেট, কারণ বিএনপি এটা চাইছে না, তারা হঠাৎ করে আবার এটা চাইছেন। সেজন্য বলছি যে অনেক ক্ষেত্রে সন্দেহ হতে পারে যে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা। এগুলো নিয়ে আমরা অনেক আলাপ করেছি, বছরের পর বছর এগুলো নিয়ে কথা হয়েছে। আমাদের মতো দেশে একটা সরকার স্টেবিলিটি ইজ আ মাস্ট। আমরা আর্টিকেল 70 যেভাবে রেখেছি ঠিক হয় না, এটা সংশোধন করে এখন রাখবো, কিন্তু আর্টিকেল 70 অন্তত আস্থা ভোটের ক্ষেত্রে দেওয়া যাবে না। এটা আমাদের মতো দেশের জন্য দরকার, নাহলে কাল সকালে যে কেউ কতগুলো এমপি টেমপি কিনে সরকারই টিকবে না আমাদের। তো এইসব নিয়ে নতুন রিজলভ ইস্যুতে নতুন করে তারা ডিবেট তৈরি করছেন আর কি। সরকারের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য এই মুহূর্তে এই সংখ্যানুপাতিক এই নির্বাচনের ব্যবস্থা আমি মনে করি যে সংকট তৈরি করবে। সরকারের টেকসই হবে না, সরকার তৈরি হতে পারবে না। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে মোটামুটি 55% ভোট পেলে 51 সিট পাওয়া যেতে পারে। তো 35% ভোট মানে 105টা সিট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তার আরও 36টা সিট লাগবে। নেপালে কিন্তু এই ঘটনা হয়েছে, এই সমর্থন দেয় সরাই করতে 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 একেবারেই যাতা অবস্থা। একটা জিনিস জরুরি যে একটা দেশে, ও জার্মানিতে কাজ করেছে, ওখানে যদি এত মানে ইউরোপে কাজ করেছে বলে এটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে কাজ করবে, সব সরিয়ে রাখি আমরা একটা ভোট দিতে পারি না গত 3 টার্ম। আমরা সেই জায়গায় চলে গেছি। গণতন্ত্রের একেবারে বেসিক হচ্ছে একটা ভোট দেয়া, সেটাই পারি না আমরা। এখন ইউরোপের গণতন্ত্রে কি হচ্ছে সব আমি এখনই করব, এগুলো ভুল চিন্তা। এবার নিরাপত্তা নিয়ে ভূ রাজনীতির কি পরিবর্তন লক্ষ্য করছেন বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী যে ভূ রাজনীতি বা ফরেন পলিসি যেটাকে নিয়েছে, আমার যতটুকু বুঝবার চেষ্টা করছি সেটা স্ট্র্যাটেজিক হেডজিং। একটা স্মল স্টেট হিসাবে অ্যালায়েন্স শেল্টারে যাওয়ার সুযোগ আমাদের খুব কম। এখানে আমাদের যে এই সরকার একটা স্ট্র্যাটেজিক হেডজিংয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এটা কতটুকু পরিপূর্ণ মাত্রায় যেতে পারবেন এটা নিয়ে আমার কিন্তু আশঙ্কা হয়। কালকের যে টেলিফোন কনভারসেশনটি হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার, মানে সিগনিফিক্যান্ট একটি শব্দ এখানে উল্লেখ করেছেন, ইন্দো প্যাসিফিক। আপনি জানবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে ইন্দো প্যাসিফিক যে নীতি সেটা কিন্তু 2022 সালে বাইডেন প্রশাসন সেটি করেছিল। তো ডোনাল্ড ট্রাম্পের যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন, তিনি কমিটমেন্ট দিয়েছেন যে আমেরিকান ফার্স্ট নীতি, ফরেন পলিসি আমেরিকান ফার্স্ট। তো আমরা ধরেই নিয়েছিলাম এই ইন্দো প্যাসিফিক আর বাস্তবায়িত হবে না। কিন্তু কাকতালীয়ভাবে হোক বা যে কোনোভাবে হোক, বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধানের কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন ইন্দো প্যাসিফিক শব্দটি উল্লেখ করেন, আমি মনে করি যে তারা সেটাকে আপহোল্ড করেছেন। সেখানে এই ফোনের অর্থ হচ্ছে যে বাংলাদেশ সরকার যাতে চীনের সাথে অতিমাত্রায় ঝুঁকে না যায় সেটার একটা সতর্ক বার্তা, যে না আমিও কিন্তু তোমার অ্যালায়েন্স হিসেবে আছি। আমার এখানে চায়নার যে ইমার্জেন্স, অর্থনৈতিক যে ইমার্জেন্স, সামরিক যে ইমার্জেন্স, বে অফ বেঙ্গল কেন্দ্রিক বা রোড বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ আপনার, সেই জায়গায় যে সে আপনার পুরো এশিয়াকে যে কানেক্টিভিটি করতে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্কের মাথায় আছে। এখন আমরা যেটা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যস্ত হয়ে গেছে, একদিকে ইন্দো প্যাসিফিক নীতি নিয়েছে, আরেকদিকে ব্যস্ত হয়ে গেছে আপনার ইউক্রেন রাশিয়া ওয়ারে। আমরা যখন দেখতে পেলাম যে ইন্দো প্যাসিফিক নীতি যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে, আরেকদিকে দেখতে পেলাম মিডল ইস্টে সে যুদ্ধের ফ্রন্ট খুলতে চাইছে, ইরানের সাথে যে সংঘাতটা হলো। তো এই বাস্তবতায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার ফরেন পলিসি বিশেষজ্ঞরা, যারা সিকিউরিটি এক্সপার্টরা, তারা কিন্তু সেমিনার, সিম্পোজিয়াম এবং টকশোগুলোতে বারবার বলছেন যে যুক্তরাষ্ট্রের মেইন ফোকাল পয়েন্ট হওয়া উচিত যে সাউথ ইস্ট এশিয়া, চায়নাকে সামনে রেখে তার ফরেন পলিসি সাজানো উচিত। আমি মনে করি যে এই 6 মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সেই জায়গায় ফিরে এসেছেন এবং বাংলাদেশ সহকারে এই বে অফ বেঙ্গলে তাদের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বাড়বে। এবং আপনি হয়তো জানবেন যে অনেকেই হয়তো মনে করেন এই ইন্দো প্যাসিফিক নীতির একটা বড় শর্ত ছিল যে তারা ডেমোক্রেটিক
প্রসেসকে আফল করবেন তাদের অ্যালায়েন্স কান্ট্রির সাথে, সেখান থেকে কিন্তু বাজেট কাট করে দিয়েছিলেন। কিন্তু এই ইন্দো প্যাসিফিক শব্দ উল্লেখ করার মধ্য দিয়ে আমি মনে করি যে তারা এই জায়গায় আবার ফিরে আসবেন, আবার সেই গণতান্ত্রিক পুনরুদ্ধারের জায়গাতে এই মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে আসবেন। তো সরকার আমি মনে করি যে একটা ব্যালেন্সিং জায়গায় এখনো আছে, চীন এবং যুক্তরাষ্ট্রের সাথেই সরকার আছে, এবং কোন দিকে বেশি ঝুঁকে পড়ে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ। আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই, খুবই চমৎকার বলেছেন ভাইয়া। আমিও খুব মনে করি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আসবে। ওবামা যখন প্রথম ক্ষমতায় আসে উনি পিভট টু এশিয়া করেছিলেন, এবং এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আগে এটা এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি ছিল। পরে ইন্ডিয়ান ওশেন, ওই যে জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন শিনজো আবেই, উনি বলছেন যে চায়নাকে শুধু তার ডোর স্টেপে না, ওর তো এদিক থেকে সে আরও তার সমুদ্র যোগাযোগ আছে, তো ইন্ডিয়ান ওশেনের মধ্যে যুক্ত করতে হবে, কারণ সে অল্টারনেটিভ পথ খুলছে। আমি যে জিনিসটা যোগ করতে চাই, আমি গতকাল এটা দেখার সাথে সাথে আমার হঠাৎ করে একটা চিন্তা মাথায় ঘুরলো, এটার মানে কিন্তু অন্য সব কিছুর সাথে মিয়ানমারও একটা ইস্যু। আচ্ছা, মিয়ানমার কেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট একটু বলি। চায়না তার স্ট্র্যাটেজিক একটা উইকনেস আছে সবসময়, একটা চোখ পয়েন্ট বলে জিওপলিটিক্সের ভাষায়, সেটা হচ্ছে মালাক্কা স্ট্রেইট। মালাক্কা স্ট্রেইট দিয়ে তার জ্বালানি আসে, শিপিং চলে, কোনো একটা ভবিষ্যতের কনফ্লিক্টে বা যুদ্ধে মালাক্কা স্ট্রেইট বন্ধ হয়ে যেতে পারে। তো চায়না যেটা করছে সেটার অল্টারনেটিভ পথ খুঁজছে। একটা হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর দিয়ে গোয়াদার পোর্ট হয়ে সেটা সিনজিয়াংয়ে যায়, আগেই ঢুকে যেতে পারে। আরেকটা হচ্ছে এই মিয়ানমারের রাখাইনের কিয়াকফিউ যে ডিপ সি পোর্ট আছে, সেখানে শুধু ডিপ সি পোর্ট না, ওখান থেকে তার তেলের এবং গ্যাসের পাইপলাইন চলে গেছে। এখানে যাবতীয় যত ইন্টারেস্ট আমেরিকা, সেটা হচ্ছে চায়নার সাথে চায়নার সাথে আপনি ফাইট করা। এখন ইন্দো প্যাসিফিক, এটাও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কিন্তু একটা পার্ট, এটা একদম সিকিউরিটির পার্ট আর কি। ভাই যেটা বলছেন রাইটলি, এর মধ্যে আবার কিন্তু ইকোনমিকও ব্যাপার আছে। IPEF একটা আছে, ওটা আলাদা, ওটা ইকোনমিক, যে ওইদিকেও দেখার, মানে ওরা চাইছে তাদের এই ছাতার নিচে সবাইকে ঢুকিয়ে ফেলে। এবং মূল কারণ হচ্ছে, আপনি যদি IPS এর মেইন পেপারটা পড়েন, ওর রিডিং বিটুইন লাইনস, এবং এখানে কি বার্মা অ্যাক্টের কোনো বার্মা অ্যাক্ট বাস্তবায়নেরও বিষয়টাও আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ পার্ট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপনি চায়নাকে যখন ধরতে যাচ্ছেন, মালাক্কা না, ওখানে ধরবেন, এখানে ধরবেন, পাকিস্তানের গোয়াদার যত জায়গায় আপনি আসলে তাকে প্রবলেমে ফেলতে পারেন সেই চেষ্টা করবেন। এবং একটা বিখ্যাত শব্দ তারা ইন্দো প্যাসিফিকের ক্ষেত্রে ব্যবহার করে, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এটা এইদিকে যেমন আছে চায়নার নাই, ওই যে তার সাউথ চায়না সিতে সে আবার বিরাট অংশ দাবি করে, সে নিজের অংশ দাবি করে, আমেরিকা ওখানে ফ্রিডম অফ নেভিগেশন করে, তার ওয়ারশিপ ওখান দিয়ে চালায়। সো এই যাবতীয় পরিকল্পনার পার্ট এখন আমাদের জন্য ইমিডিয়েটলি প্রবলেম, কারণ রোহিঙ্গা নিয়ে দুটো ঘটনা ঘটছে। একটা হলো করিডোর দেওয়ার আলাপ, আরেকটা রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা রিপোর্ট হয়েছে, যেটা নিয়ে BBC বাংলা আবার একটা সরেজমিন রিপোর্ট করেছে। সেখানে একটা অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর তথ্য আছে। ওখানে ফেস দেখায়নি এমন কয়েকজন রোহিঙ্গা বলছেন যে তাদেরকে এখন বলা হচ্ছে, এবং তারা দাবি করছেন বাংলাদেশ সরকারও এই ব্যাপারে তাদেরকে সাহায্য করছে, যে জিহাদ শব্দটা ব্যবহার করছেন, জিহাদ করতে হবে আরাকান আর্মির বিরুদ্ধে। আরসা, RSO এগুলো তো আমাদের এখানে ছিল, ইসলামিক মাহাদ ছিল, এরা সবাই মিলে, এবং তাদের নাকি বর্ডারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট অনুযায়ী ফিজিক্যাল ট্রেনিং নাকি তারা শুরু করেছে। তো যদি সেটা হয়ে থাকে, মানে পাচ্ছে কোথা থেকে, পাবে কোথা থেকে, এদের তার অন্য কোথাও বর্ডার নাই, ফান্ডিং বা করতে আসে অনেক রকম প্রশ্ন। এখন আমি এই আলাপের সাথে এগুলোকে যদি আমরা একত্র করি, তাহলে আমাদের আসলে খুব সতর্কতার দরকার আছে। ভাইয়া যেটা বলেছেন খুবই সঠিক, চায়নার সাথে খুব বেশি খাতির করা যাবে না এটা। এবং এটা শুধু IPS যদি নাও থাকতো, ট্রাম্প অন্তত চায়নার ব্যাপারে খুবই কোয়ার্সিভ, মানে আপনি IPS সরিয়ে রাখেন, চায়নার সাথে খুব বেশি সম্পর্ক, এমনি ট্রাম্প তার ব্যক্তিগত তার যে দর্শন আছে, চিন্তা আছে, সেটা নিয়েও সমস্যা। মতি ভাই, আমি একটু যোগ করি যে এখন আমাদের কি করতে হবে। আমাদের কিন্তু চায়নার দরকার হবে, বিকজ অফ ইন্ডিয়ার যে হেজিমনিক যে থ্রেট আমাদের প্রতি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি না 17 বছর, তাদের বিহাইন্ডে কাজ করবার কারণে, তাদের কালচারাল যে ফ্রন্টের যে আগ্রাসন, তাদের যে সফট পাওয়ার এখানে, এগুলো মোকাবেলা করবার জন্য আমাদেরকে চায়নাকে লাগবে। তাহলে যুক্তরাষ্ট্রকে বলতে হবে যে আমার চায়নার সাথে যে স্ট্র্যাটেজিক রিলেশন বা মিলিটারি আমার যে কোলাবোরেশন, সেটা অনলি ফর ডিফেন্ড ফ্রম দ্য ইন্ডিয়াকে মোকাবেলা করবার জন্য আমি চীনের সাথে সম্পর্ক করছি, বাট বাকি সব সম্পর্ক আমার তোমার সাথে, কারণ চায়নার সাথে আপনার যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বিজনেস রয়েছে। তাহলে মডেলটা কি? মডেলটা হচ্ছে কাতার আমাদের মডেল, একটা ছোট্ট রাষ্ট্র, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু আপনার রয়েছে, আপনার ঘাঁটি রয়েছে।
পাশাপাশি সে কিন্তু আপনার যখন আপনার সৌদি আরবের পক্ষ থেকে অ্যাটাক হলো, তাদেরকে ব্লকেড করা হলো, তখন কিন্তু সে তার্কির সাথে আরেকটা সম্পর্কে গেলেন, স্ট্র্যাটেজিক হেডজিংয়ে গেলেন। তখন তার্কিকে সে আমন্ত্রণ জানালেন, তার্কি সৈন্যরা যখন সেখানে প্রবেশ করলো, তখন কিন্তু সৌদি আরব আর তার্কিকে ব্লকেড করতে বা তাকে সামগ্রিকভাবে তাকে দখল করতে কিন্তু তারা সেদিন পারেনি। তাহলে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে সে আরেকটি শক্তিকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশেও আমি মনে করি একটি স্ট্র্যাটেজিক হেডজিং পয়েন্ট নেওয়া দরকার তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, যে ভারতকে মোকাবেলা করবার জন্য আমি চীনের সাথে সম্পর্ক রাখছি, চীনের সাথে আমি মিলিটারি এঙ্গেজমেন্টে যাচ্ছি, টেকনোলজি ট্রান্সফারে যাচ্ছি, বাট পাশাপাশি আমার তোমাকেও চাই, আমি তোমার সাথেও আমি ব্যবসা করব, তোমার সাথেও বাণিজ্য করব, তোমার সাথেও আমি কোঅপারেশন করব। তার মানে কাতার মডেলটা আমাদের জন্য, আমি মনে করি যে কাতার মডেলটা একটা মানে আমাদের এই সাম্প্রতিক সময়ে একটা গুরুত্বপূর্ণ মডেল। আপনি দেখেন যে যখন আপনার ইউক্রেন তার অ্যালায়েন্স শেল্টারে যেতে চাইলো নেটোর কাছে, তখনই কিন্তু অ্যালায়েন্স সেন্টারে যাবার কারণেই কিন্তু আপনার রাশিয়ার পক্ষ থেকে কিন্তু হামলাটা হয়। তো এই জন্য বাংলাদেশের কিন্তু অ্যালায়েন্স শেল্টারে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের জিওগ্রাফিক্যাল যেই অবস্থান, আমাদের যেই অবস্থানের মধ্যে আমরা রয়েছি, সেই অবস্থানের বাস্তবতায় আমরা কিন্তু কোনো আপনার অ্যালায়েন্সে যেতে পারি না। অনেকে বলছেন যে চলুন আমরা চীন এবং পাকিস্তানের সাথে অ্যালায়েন্সে যাই। আমি কিন্তু এই অ্যালায়েন্সের পক্ষ না। আমার যুক্তরাষ্ট্রকেও লাগবে, আমার ইউরোপীয় ইউনিয়নকেও লাগবে, পাশাপাশি আমার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমার কিন্তু চীনকেও লাগবে। কারণ আপনি জানেন না, বাংলাদেশের সেনাবাহিনীর মডার্নাইজেশনের জন্য চীন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এবং এখন যে হাইব্রিড ওয়ারফেয়ার চলছে, এখন যে আপনার অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার চলছে, এই যুগে আপনার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগের যে ইরান ভার্সেস ইসরায়েল যে আমরা যুদ্ধ দেখলাম, এই বাস্তবতায় আমাদের সেই অর্থনৈতিক সক্ষমতা নেই। সেই সক্ষমতা একমাত্র পূরণ হতে পারে চায়নার টেকনোলজি ট্রান্সফারের মধ্য দিয়ে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যোগ করতে চাই, মানে কাতার মডেল আমরা পুরো নিতে পারবো কিনা আমার একটু কনফিউশন আছে। কনফিউশন কেন? মানে অ্যাগেইন যে জিওগ্রাফি, মানে জিও পলিটিক্স তো আসলে অবস্থানগত কারণে, মানে কাতারের সাথে সৌদি আরবের সমস্যা আছে, খুব সামান্য বর্ডার আছে তাদের সাথে। কাতার মূলত আসলে তার বাকি পুরো এরিয়াটা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, আর আমরা ভারতকে দিয়ে পুরি ঘিরে আছে ভারত। শুধু সেটা না, আমাদের আসলে হয়তো এই জিনিসটাই বাংলাদেশের প্রতি ভারতকে প্যারানয়া তৈরি করে, সেটা হচ্ছে আমরা তাদের খুবই স্ট্র্যাটেজিক একটা চোখ পয়েন্টের কাছাকাছি আছি। তাদের চিকেন স্নেক যে 7 সিস্টার্স আছে, শিলিগুড়ি করিডোর, তো এইসব নানান কারণ। এখন আমি একমত যে আমরা আমাদের একটা বিশেষ করে সিকিউরিটির একটা সভরেন্টি তৈরি করতে হবে। আমাদের এটা এতদিন একেবারেই ছিল না। মানে বাংলাদেশ দুটো সাবমেরিন কিনেছে, পুরনো ভাঙা সাবমেরিন, মিং ক্লাস, এগুলো অনেক পুরনো সাবমেরিন, মোটামুটি একটু রিফারবিশ করে দিয়েছে। দে আর ভেরি নয়েজি, এগুলো ডিটেক্ট করা, ধ্বংস করা নাকি আদৌ কঠিন কিছু না। কিন্তু ইন্ডিয়া তখন এমন আচরণ করেছে যে মানে আমরা একটা সভরেন কান্ট্রি, আমরা সাবমেরিন কিনতে পারি না। তারা মিয়ানমারকে সাবমেরিনও দিল এবং সাবমেরিন বিধ্বংসী টর্পিডোও দিল। আমি অনেকবার দেখেছি এবং অনেক সময় দেখেছি যে বাংলাদেশ একটু বেটার অ্যাডভান্স মিলিটারি হার্ডওয়্যার কিনতে চায়, কিন্তু এগুলো কোনোটাই করা যায় না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তবে সমস্যা আসলে হবে আমি ধারণা করি, বিশেষ করে ভারতে তার ওই চাপের জায়গাটা আছে। এখন বাংলাদেশে একটু ব্যালেন্স করে এটা করতে হবে, এটা একটু সময় এবং একটু আস্থার সম্পর্ক যে তৈরি হওয়া। কারণ আমরা যখন এই কথা বলছি, তারাও কিন্তু তাদের মতো করে আমাদের চিকেন স্ন্যাক দেখাচ্ছে, আমাদের মাথা, আমাদের ফেনির এদিক, এগুলো কিন্তু তারা তাদের ওপেন ডিসকাশনে আনছে। আর আমাদের খুব একটা অ্যালার্মিং জায়গা আছে, এটা একটু আমি যোগ করতে চাই। রাশিয়ার ইউক্রেনের প্রসঙ্গ ভাইয়া এনেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু যুদ্ধ হয়েছে এবং জাতিসংঘ বা আমরা যেভাবে একটা রুল বেসড অর্ডারের কথা আমেরিকা বলে, যেভাবে আমরা মেনে নিয়েছিলাম, তাতে একটা জিনিস হচ্ছিল, একটা দেশ তার প্রতিবেশী দেশকে আক্রমণ করে ভূমি দখল করে রেখে দিচ্ছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর অল্প একটু ঘটেছে। কিন্তু 50-এর পর আপনি যদি দেখেন যে একটা দেশের 2/3 অফ দ্য ল্যান্ড আপনি দখল করে, 1/5 অফ দ্য ল্যান্ড আপনি দখল করে অ্যানেক্স করে ফেলছেন নিজের সাথে ইউরোপের মাটিতে, এটা কিন্তু মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঘটনা এগুলো। আমেরিকা বহু জায়গায় গেছে, ওইটা করেছে, সেটা করেছে, ওই দেশ ওকে আক্রমণ করেছে, কিন্তু দেখবেন কেউ কারো ল্যান্ড গ্র্যাব করে অ্যানেক্স করে লিখছে না। কোনো দেশকে যেমন সিকিম দখল করে, একটা প্ল্যান করে ও যুদ্ধ করে আক্রমণ করে তার দখল, যদি বলি জম্মু কাশ্মীর ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে তাদের যখন সেপারেশন হচ্ছে ওর মধ্যে 50-এর আগে এগুলো হয়ে গেছে। এটা আমাদের একটা সতর্কতার জায়গা হবে, যে আমি ধারণা করি এবং আমি ভয় পাই ভবিষ্যতে এই জিনিসগুলো ফেরত আসছে। আমি একটা দুর্বল দেশ এবং আমাদের এটাকে আমরা কিভাবে ডিল করবো, এটা চায়না না এটা আর কারোর সাথে। দেখবেন রাশিয়া যে ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করছে, ইন্ডিয়া ঠিক একই ন্যারেটিভ এস্টাবলিশ। রাশিয়া কিভাবে
ক্রাইমিয়া এবং ডনবাসের যে 4টা, ডনবাসের 2টা এবং আরো 2টা, দোনিয়াস্ক, লুহান্স, খেরসন, জাপোরিজিয়া, এই 4টা জায়গা সে দখল করেছে। তার যুক্তি হচ্ছে এখানে রাশিয়ান ভাষাভাষী লোকজন আছে, কালচারাল হেজিমনি, এবং এরা টর্চার্ড বাই ইউক্রেনিয়ানস। সো পুতিন বলছেন আমি রাশিয়ান স্পিকিং পিপলের কাস্টোডিয়ান, সো আমি এদেরকে রক্ষা করব। খেয়াল করবেন ভারত একই রকম একটা আইডেন্টিটি আনছে, হিন্দু। বাংলাদেশে হিন্দু টর্চার্ড, এবং সব হিন্দুর কাস্টোডিয়ান হচ্ছে বিজেপি, মোদি, ভারত। ফলে বাংলাদেশে হিন্দুরা টর্চার্ড হচ্ছে একটা ন্যারেটিভ কিন্তু বছরের পর বছর এস্টাবলিশ করা হচ্ছে। আমি একদম রাশিয়ান মডেল দেখছি। আমি জানি না আমাদের সামনে কি আছে, বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ভাই যে কথাটি বললেন আমি একমত, যে এই ন্যারেটিভ কিন্তু এই 10 বছরে তৈরি হয় নাই। 1925 সালে বিদায়ার দামোদর সাভারকার কিন্তু এই ন্যারেটিভগুলো এস্টাবলিশ করেছেন, হিন্দুত্ব বা হো ইজ হিন্দু, এই বই লিখবার মধ্য দিয়ে। তো ওই বইয়ের কন্টেন্ট অ্যানালাইসিস আমি করেছি আমার মাস্টার্স থিসিসে। আমার মাস্টার্সের থিসিস ছিল রেডিক্যালাইজেশন ইন সাউথ এশিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্টস অন হিউম্যান সিকিউরিটি। আমি কিভাবে এটাকে আমি থিওরাইজ করেছি। অনেকগুলো রিসার্চ বেরিয়েছে আমেরিকায়, যে কিভাবে কোরআনের আয়াতকে ব্যবহার করে ইসলামিক টেরোরিজম হয়েছে, কিভাবে কোরআনের আয়াত ব্যবহার করে আইসিসের উত্থান হয়েছে, বা আমরা যেগুলোকে বলি যে এক্সট্রিম গ্রুপ। তো সেইভাবে ভারতেও কিন্তু আমাদের পাশের রাষ্ট্র, এই আলোচনা কিন্তু আমি দেখি নাই যে তাদের একটি কিতাব যেটাকে বলে হিন্দুত্ব বা হু ইজ হিন্দু, এই বইয়ের মধ্যে আপনার ধরেন যে আল্ট্রান্যাশনালিস্ট যত আইডিওলজি আছে সেখানে কিন্তু প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি অক্ষরে অক্ষরে সেখানে বলা হয়েছে। তাদের স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে আফগানিস্তান থেকে শুরু করে আপনার মিয়ানমার পর্যন্ত একটি অখণ্ড ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার লক্ষ্য হচ্ছে একটি হিন্দু ভাষা সেখানে হবে, তাদের সংস্কৃতি হবে হিন্দু, সেই জনগণ তাদের পরিচয় দেবে হিন্দু হিসাবে। সেই ন্যারেটিভের আপগ্রেড ভার্সন কিন্তু আরএসএস এর মধ্য দিয়ে হয়েছে, এবং রাজনৈতিকভাবে আমরা বিজেপির মধ্য দিয়ে দেখেছি। এখন পলিটিক্যাল ডায়াসপোরায় এটার প্রভাব শুধু আপনার যে বাংলাদেশে নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমিক সিস্টেমে এই ন্যারেটিভ ঢুকে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আমি আসার 2 সপ্তাহ আগে আপনার রাটগার্স ইউনিভার্সিটিতে একটা সেমিনার হয়েছে, যে আমরা এই হিন্দুত্ব আইডিওলজি থেকে আমাদের সিলেবাসকে কিভাবে রক্ষা করব। আপনি দেখুন তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে মিশন, সেই মিশন নিয়ে কিন্তু তারা নেমেছে। সুতরাং এই ন্যারেটিভের বিপরীতে আমাদের পাবলিক স্ফিয়ারে কিন্তু কোনো আলোচনা নাই, আমাদের কালচারাল ফ্রন্টে কোনো আলোচনা নাই। আজকে কালচারাল ফ্রন্টে আমাদের সেই আলোচনা করতে হবে আমাদের জাতীয় নিরাপত্তার খাতিরে। কারণ প্রথমে কিন্তু ন্যারেটিভ তৈরি করে, যেটি ভাই বলছেন যে রাশিয়া প্রথমে কিন্তু ন্যারেটিভ তৈরি করেছে। এই ন্যারেটিভগুলো কিভাবে তৈরি করেছে? প্রথমে সে গণমাধ্যমে ছেড়েছে, তারপরে সে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, এবং সিস্টেমেটিক বট অ্যাকাউন্ট খুলে সে সারা দুনিয়াতে বিভিন্ন ভাষায়, 34টি ভাষায় তার এই ন্যারেটিভ সে সারা দুনিয়া জুড়ে প্রচার করেছে, এবং যেই কাজটা ইন্ডিয়া এখন করে যাচ্ছে, এই ন্যারেটিভ তৈরির কাজটা করে যাচ্ছে। ইমরান, অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, মানে 20 সেকেন্ড আছে। জুলাই দিয়ে শেষ করি। জুলাইয়ের আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি মনে করি আমরা আরও কিছু ভালো হতে পারতো, কিন্তু হতাশ হওয়ার মতো কিছু হয় নাই। আমরা গণতন্ত্রের পথে হাঁটতেই এটা শুধরায়। আবার শুধু শুধরায় না, অতি গণতান্ত্রিক দেশও আবার উল্টো দিকে হাঁটতে পারে। ভাইয়া যে দেশে থাকেন, আমেরিকা, ট্রাম্পের সময় এসে এখন ওদেরকে পাল্টা কর্তৃত্ব পরায়ণতা কিভাবে ফাইট করতে হবে শিখতে হচ্ছে। সো ইটস এ নেভার এন্ডিং ওয়ার। এই লড়াই শেষ হয় না। লড়াইয়ের শেষটা কোথায় সেটাই হলো। হ্যাঁ, শেষ হয় না। যেমন ভারত তো মোটা দাগে একটা ডেমোক্রেটিক অবস্থায় গিয়েছিল, কিন্তু মোদি এসে ভারতকে একেবারে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে। জাহেদ, আপনাকে অনেক ধন্যবাদ। ইমরান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।